আজকে তোমাদের পড়াই এপিস্টেক্সিস, অর্থাৎ নাক দিয়ে রক্ত পড়া। তোমরা রেপাটাইটে বা অন্যান্য মেডকেমেডিকায় ওষুধের মধ্যে লক্ষ্য করবা নাসা ভাঙা বলেও কোনো কোনো মেডকেমেডিকায় বা রেপাটারির মধ্যে লেখা আছে, বা নাক দিয়ে রক্তস্রাব, এপিস্টেক্সিস। আর মুখ দিয়ে যদি রক্ত আসে, অর্থাৎ ফুসফুস বা পাকস্থলী এরকম জায়গার থেকে যদি রক্ত ওঠে, তাহলে আমাদের বলা হয় হিমোপটেসিস। হিমোপটেসিস আর এটা হচ্ছে এপিস্টেক্সিস। এপিস্টেক্সিস নিয়ে আজকে আমি তোমাদের হোমিওপ্যাথিক্যালি কিছু সারগর্ভমূলক কথা বলবো, এগুলি তোমরা খেয়াল রাখো। তো নাক দিয়ে রক্ত পড়ে কেন? আমরা যে উত্তেজক কারণগুলি দেখি একটা থাকে, আর ফান্ডামেন্টাল কজ থাকে, মূল কারণ। তাহলে উত্তেজক কারণ শব্দের অর্থ অনেক সময় দেখা যায় আঘাত লেগে নাক দিয়ে রক্ত পড়ে। কারুর সামান্য আঘাত লাগলেও অনেক পড়ে, কারুর বেশ আঘাত লাগলেও রক্ত পড়ে, একটা উত্তেজক কারণ। কারুর ঠান্ডা গরম লেগে রক্ত পড়ে, এরকম দেখা যায়। এছাড়া আমরা হাই ব্লাড প্রেশারের রোগীর মধ্যে আমরা কখনো কখনো দেখি রক্ত পড়া। আর হাই ব্লাড প্রেশারের মধ্যে রক্ত পড়া বা এমনিতেই যে রক্তস্রাবগুলি নাক দিয়ে পড়ে, রক্ত পড়া, এটা কিন্তু ধাতুগত রোগ, কনস্টিটিউশনাল ডিজিজ, তরুণ রোগ কিন্তু নয়, ইন্ডিভিজুয়াল অ্যাকিউট ডিজিজ নয়, স্পোরাডিক্যাল অ্যাকিউট ডিজিজ নয়, বা এপিডেমিক অ্যাকিউট ডিজিজ নয়, অ্যাকিউট ডিজিজটাই নয়। তাহলে আঘাত লেগে যদি আমরা অনেক সময় দেখি যে রক্ত পড়ছে, তাহলে প্রাথমিকভাবে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? আমি পরবর্তীতে এটা বলে নিয়ে আমি ধাতুগত দোষের কথা বলবো, মায়োজমেটিক ব্যাপারগুলি বলবো। তো আঘাত লেগে যদি আমাদের নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে আমরা আর্নিকা, সাধারণত 6 বা 30, এই ধরনের ওষুধগুলি যদি জলের সাথে মিশ্রণ করে ছাক্রাসন করে করে খাওয়াতে পারি, বা এক্সটার্নাল ইউজ যদি আমরা ক্যালেন্ডুলা 1:5 বা 1:10 করে মিশিয়ে যদি নাকের মধ্যে একটু দিতে পারি, তাহলে কিন্তু কাজ হয়। বা আঘাত লেগে যদি এরকম রক্তস্রাব হয়, ক্যালেন্ডুলা দিয়েও ঠিক রক্ত কমছে না, মতো অবস্থা যদি হয়, তাহলে সাইনোডন ডক্টিলান, অর্থাৎ দূর্বা থেকে যে ওষুধটা তৈরি হয়, সেটা আমরা ব্যবহার করতে পারি। খুব মন্ত্রের মতন আমাদের এই রক্তস্রাবগুলি তাৎক্ষণিক কমে যায়, অর্থাৎ আঘাত লাগা কারণ, তার তো ধাতুগত দোষ নয়। এমতো ক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলা লাগানোর জন্য, আমরা সাইনোডন ডক্টিলান লাগানোর জন্য, যদি ইনফেকশন বা কোনো ইনফ্লামেশন না হয়, তাহলে তো আমরা পোটেন্সিতে যাওয়ার প্রয়োজন নেই, মাদার টিনচার লাগালে হয়। আর আর্নিকা আমরা নিম্ন শক্তি 6:30 যদি আমরা কন্টিনিউয়াস খাওয়াই, তাহলে আমাদের কিন্তু এই রক্তস্রাব কমে যায় আঘাত লাগার ক্ষেত্রে। আর এছাড়া বায়োকেমিক হিসাবে তোমরা ফেরামফস, রক্তস্রাবের একটা ভালো মেডিসিন বায়োকেমিক, 6X বা ক্যালিমিল, দুটো মিশ্রণ করেও খাওয়াতে পারো। রক্তস্রাব প্রবণতাতে আঘাত লেগে রক্তস্রাব হলে আমরা কিন্তু এই ফেরমফস ক্যালিমিউরু দিই। আর আমরা হয়তো তোমরা বলতে পারো, স্যার পোটেন্সি দিচ্ছি, আবার এদিকে বায়োকেমিক দেব। না, পোটেন্সি যদি 100% আমরা নিশ্চিত হই, তাহলে আমাদের আর কিছু করার দরকার হয় না। কিন্তু আমাদের অনেক সময় এই ধরনের অবস্থায় কেস রেকর্ডে ভালো কোনো লক্ষণ ঠিক পাওয়া যায় না, ওই আঘাত লেগেছে এটাই যা পাওয়া যায়। তো সেই হিসাবে আমরা অভাবের পূরণ, অর্থাৎ স্থূল মাত্রায় যে মিনারেল সল্টগুলি আছে, সেগুলি আমরা ব্যবহার করি, তাতে ফিজিওলজিক্যাল অ্যাকশন হয়, তাৎক্ষণিক আমাদের রক্ত জালিকাগুলি তৈরি করতে বা রক্ত রোধ করতে সাহায্য করে। এইবার
আঘাত লাগা এই রক্ত আর্নিকা, তোমাদের আর্নিকা তো পড়িয়েছিলাম যে রক্তের উপরে এর সব থেকে একটা বড় কাজ, আর অ্যান্টিসেপটিক মেডিসিন। যাক, এবার যদি ঠান্ডা লেগে বা হঠাৎ উত্তপ্ত হয়ে বা ঠান্ডা লেগে যদি হঠাৎ ওই রকম রক্তপাত হয় এবং প্রচুর রক্তপাত হতে থাকে, তাহলে আমরা অ্যাকোনাইটের কথা মনে করতে পারি। অ্যাকোনাইট সেও কিন্তু 630। তো অ্যাকোনাইট যেখানে ব্যবহার করব সেখানে ক্যালেন্ডুলা ব্যবহার করার আর কোনো যুক্তি নেই, কারণ আঘাতের ব্যাপারটা তো নয়। তো অ্যাকোনাইট ব্যবহার করতে গেলে আমাদের রোগীর মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে, মানসিক লক্ষণটা, অর্থাৎ একটা উদ্বেগ, একটা ভয়, একটা অস্থিরতা, একটা ভয় কাজ করে, একটা মৃত্যু ভয়, ঘন ঘন জল খায়, এই ধরনের একটা উদ্বেগ ভাব, এটা মুখমণ্ডলে তার ভেসে ওঠে এবং রোগীর কথাবার্তার মধ্যে দিয়ে আমাদের বুঝে নিতে হয় প্রচন্ড ভয় পাচ্ছে। আর এছাড়া ব্লেডনার রক্তপাতও আমরা এরকম ঠান্ডা লেগে দেখি। তো সেখানে দেখা যায় রক্তস্রাব, যখন রক্তটা স্রাবিত হতে থাকে, অর্থাৎ নাক দিয়ে রক্ত পড়তে থাকে, তখন প্রচন্ড গরম বোধ করে। ব্লেডনার স্রাব কিন্তু গরম বোধ, সেটা নাক দিয়ে কেন, ইউট্রাইন ব্লিডিং যদি এরকম খুব গরম মনে হয়, তাহলে আমরা ব্লেডনার কথা একবার চিন্তা করতে পারি। তবে ব্লেডনার লক্ষণটা এই খানিকটা বেড়ে গেল, আবার খানিকটা কমে গেল, আবার খানিকটা বেড়ে গেল, আবার খানিকটা কমে গেল, আর তার সাথে মুখমণ্ডলটা একটা থমথমে ভাব, একটা লাল বর্ণ ভাব, এটা কিন্তু আমরা দেখতে পাই। রক্তের গতিটা সাধারণত ঊর্ধ্ব দিকে ব্লেডনার চলে, সেটাও আমরা খেয়াল করে দেখব। তাহলে অ্যাকোনাইট ব্লেডনার যদি ব্যবহার করি, তাহলে সেখানেও কিন্তু আমরা, যদি আমরা সঠিক ভাবে ওষুধ নির্বাচন হচ্ছে কি হচ্ছে না এমন ধরনের যদি আমাদের মনের মধ্যে একটা কনফিউশন থাকে, তাহলে সাথে ফেরন ফলস বা ক্যালিমিউটটা আমরা কিন্তু দিতে পারি। ঈষৎ উষ্ণ গরম জলের সাথে যদি 15-20 মিনিট বাদে বাদে খেতে পারে, আর মধ্যবর্তী সময়ে যদি আমরা পোটেন্সিটা দিই, তাহলে কিন্তু এই নাক দিয়ে রক্তস্রাবটা তরুণ অবস্থায়, এটা কিন্তু অ্যাকিউট ডিজিজ নয়, এটা একটা অ্যাকিউট উচ্ছ্বাস, অর্থাৎ মাইজমেটিক কোনো রোগ আছে, তার ঠান্ডা লেগে এই প্রথমবার তার এরকম নাক দিয়ে রক্তস্রাব হলো, সেখানে অ্যাকোনাইট ব্লেডনাটা কাজ করে। কিন্তু যদি আমরা রুগী দেখি না, তার মধ্যে আরেকটা বলে নেই, এই তরুণ অবস্থায় এইরকম ঠান্ডা লাগা, সর্দি লেসার সাথে আমরা ব্রায়োনিয়ার কথা একবার মনে করতে পারি। ব্রায়োনিয়া, আবার ব্রায়োনিয়া দেখা যায় ঋতুস্রাব বন্ধ হওয়ার পরে নাক দিয়ে রক্ত পড়ে, ব্রায়োনিয়ার একটা ভালো লক্ষণ। আর ঠান্ডা লেগে সর্দি লেসা, কাশি, জ্বর, তার সাথে চাপ চাপ রক্ত বের হওয়া, কাশি হওয়া, সেখানে কিন্তু আমরা ব্রায়োনিয়ার কথাও মনে করতে পারি। তবে ব্রায়োনিয়ার মডালিটিস বেসিক, অ্যাকোনাইট মেন্টাল বেসিক, আর ব্রায়োনিয়া কিন্তু মডালিটিক, অর্থাৎ মডালিসিস, হ্যাঁ বৃদ্ধি বেসিক। সে কিসে ভালো বোধ করে রুগী হিসাবে, শুধু রক্ত পড়াটা নয়, রুগী হিসাবে সর্বাঙ্গীন ভাবে সে কিসে একটু ভালো বোধ করে ঠান্ডা লাগার পরে যে অবস্থা বর্তমান হয়েছে, সেখানে আমরা ব্রায়োনিয়ার কথা একবার ভাববো। আর এছাড়া আমাদের ইপিকাকও কিন্তু রক্তস্রাব ট্রিটমেন্ট করার পক্ষে একটা খুব উৎকৃষ্ট মেডিসিন। যদি জিহ্বা পরিষ্কার, একটু পিপাসাহীনতা, একটু বমি বমি ভাব বা হজম যন্ত্রের গোলযোগ, তাহলে আমরা কিন্তু ইপিকাকের কথা নাক দিয়ে রক্তস্রাবে আমরা ব্যবহার করতে পারি। এই ধরনের তরুণ উচ্ছ্বাসযুক্ত রোগীদের ক্ষেত্রে আমরা 630 এই রকম শক্তিটা ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাই। আর এইরকম তরুণ অবস্থায় আর দুটো মেডিসিন আছে, তোমরা খেয়াল করে দেখে নাও। একটা আছে মিলিফোলিয়াম। তো মিলিফোলিয়ামটা সাধারণত আমরা 1X বা মাদার টিনচারেই ব্যবহার করি, খুব কম, আমি অন্তত, অনেকে করে বা কখনো করতেও হয়। তো মিলিফোলিয়ামের রক্ত
জমাট বাঁধা বা লাল এটা দেখে ঠিক প্রয়োগ করা যায় না। যেখান দিয়ে স্রাবিত হতে থাকে সেখানে একটা যন্ত্রণা, হালকা একটা যন্ত্রণা অনুভব হয়। এখানে উজ্জ্বল লাল জমাট বাঁধা কত তরল তরল ভাব এরকম আমরা রক্তস্রাব পাই। আবার হেমামেলিস, এই হেমামেলিস আর মিলিফোলিয়াম যে কোনো রক্তস্রাবে অনেকে রক্তস্রাব দেখলে সেই অর্থের রক্ত হোক, নাক দিয়ে রক্ত পড়া হোক, হিমোপটেসিস কাশির সাথে রক্ত পড়া হোক, অনেক সময় এই হেমামেলিস বা মিলিফোলিয়াম ব্যবহার করেন। তবে লক্ষণগুলি আরো পরিষ্কার করে একটু দেখে নিতে হবে। এই ওষুধ দুটোও কিন্তু আমাদের নিম্ন শক্তিতে কাজ করে, কিন্তু তোমরা খেয়াল করবা এই হেমামেলিস, মিলিফোলিয়াম, ইপিকাক, অ্যাকোনাইট ব্রাইনিয়া, ফেরামফস বা ক্যালিমিউর এই জাতীয় মেডিসিন দিয়ে কিন্তু ধাতুগত ভাবে ওই রুগী ট্রিটমেন্ট হবে না। অর্থাৎ যদি রুগী প্রায় এই রকম 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর 5 বছর বাদে বাদে এইরকম রক্তস্রাব প্রবণতা থাকে, হয় এরকম মাঝে মাঝে হয়, দেখা গেল হয়তো আমার কাছে কোনো পেশেন্ট আজকে আসলো, এপিকাক দিয়ে তাকে ট্রিটমেন্ট করলাম, 6 মাস পরে আবার আসলো, আবার হয়তো তাকে এপিকাক দিয়ে ট্রিটমেন্ট করলাম, তারপরে কিন্তু আর ট্রিটমেন্ট হবে না। ট্রিটমেন্ট শব্দ অর্থ উপশম হবে না। আমাদের তখন চিন্তা করতে হবে যে এই রুগীটার তো আগে একবার হয়েছিল, আমি ব্রাইনিয়া বা অ্যাকোনাইট বা ব্লেডনা বা ফেরামফস বা ক্যালিমিউর, হেমামেলিস বা মিলিফোলিয়াম দিয়ে আমি সেই যাত্রা ট্রিটমেন্ট করছিলাম, তাহলে এইবার আবারও দিই না। আবার দিতে গেলে হয়তো তাৎক্ষণিক দিলে ওই রুগীকে বলতে হবে যে আপনার ধাতুগত ট্রিটমেন্ট করতে হবে, নতুবা কিন্তু আপনার এই নাক দিয়ে রক্ত পড়া তো কমবেই না। আর এছাড়া এই রক্তস্রাব প্রবণ যদি আপনি বিসাদৃশ্য মতে অর্থাৎ অ্যালোপ্যাথি বা ডিসিমিলিয়ার পদ্ধতিতে যদি আপনি চাপা দিতে যান, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ টিউবারকুলোসিস, মস্তিষ্ক প্রদাহ, ম্যাড অর্থাৎ ভাইটাল অর্গানগুলি আক্রান্ত হয়ে তখন হাই প্রেশার, নানান ধরনের বড় জটিল রোগে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা থাকে। এগুলি কিন্তু খেয়াল রাখতে হবে। তোমরা দেখো, তাৎক্ষণিক রুগী দেখে 2টো টাকা রোজগার করলাম, এটা কিন্তু আমাদের চিকিৎসা পদবাচ্য নয়। আমাদের 1 নম্বর সূত্রে বলা হচ্ছে অর্গাননে চিকিৎসকের একমাত্র মহৎ উদ্দেশ্য রুগীকে সম্পূর্ণভাবে স্থায়ীভাবে নিরোগ করা। আর আদর্শ আরোগ্য 2 নম্বর সূত্রে লেখা আছে, সেই আদর্শ আরোগ্যটা কেমন হবে আমি তোমাদের বলেছি, দরকার হলে একবার দেখে নিও। স্থায়ীভাবে রোগের দূরীকরণ। তো এই সমস্ত কিছু কিন্তু চিকিৎসক হয়ে মাথায় রাখতে হয়, তাহলেই আত্মতৃপ্তি হয়, খ্যাতি জ্বর ছড়ায়, নাম পাওয়া যায়, এবং আমি যে ডাক্তারি করি আমার মধ্যে একটা আনন্দ, সেটা কিন্তু প্রতিনিয়তই পাওয়া যায়। ঠিক আছে, আমি পরের আর একটা এপিসোড করব।